ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজ বেসিক অফ ইংলিশের সেকেন্ড ক্লাস। আজকে আমরা শিখব একটা বাক্য অর্থাৎ একটা সেন্টেন্স। এই সেন্টেন্সকে কিভাবে সেটাকে ইংলিশে করব বা ইংলিশ থেকে বাংলায় সেটাকে ভাববো। একটা সেন্টেন্সের মূলত তিনটে জিনিস থাকে। কি কি? এক নম্বর হচ্ছে সাবজেক্ট মানে কর্তা, দ্বিতীয় নম্বর ভার্ব, নাম্বার ওয়ান সাবজেক্ট, দ্বিতীয় নম্বর ভার্ব, তৃতীয় নম্বর অবজেক্ট। সাবজেক্ট মানে কি? কর্তা, ভার্ব মানে ক্রিয়া, অবজেক্ট মানে কর্ম। এবার তোমাদের সামনে দেখতে দেখা যাচ্ছে যেখানে একটা বাংলা বলে লেখা হয়েছে, এটা ইংলিশ বলে লেখা হয়েছে। বাংলায় বাক্য কিভাবে গঠিত হয় আর ইংলিশে কিভাবে বাক্য গঠিত হয়। বাংলায় দেখো কি আছে, প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু সেই জিনিসটা অর্থাৎ তাকে যখন ইংলিশে ট্রান্সলেট করা হবে বা ইংলিশ লেখা হবে, প্রথমে সাবজেক্টই থাকবে, তারপরে এই দেখো এই যে ভার্বটা কিন্তু এই ভার্বটা এইটা সেকেন্ড স্থানে আসবে আর অবজেক্টটা একদম শেষে যাবে। অর্থাৎ বাংলায় রুলস হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কিন্তু সেটা ইংলিশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্স গঠন করতে গেলে মূলত তিনটি জিনিস প্রয়োজন। নাম্বার ওয়ান সাবজেক্ট, সেকেন্ড ভার্ব, থার্ড অবজেক্ট। বাংলায় যদি বাক্য গঠন করা হয় তাহলে সেখানে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব লাগবে। ইংলিশে সেটা ট্রান্সলেট করতে গেলে সাবজেক্টের জায়গাতেই বসবে, জাস্ট ভার্ব আর অবজেক্ট এদের অবস্থানটা পরিবর্তন করবে। অর্থাৎ ভার্বটা আগে আসবে এবং অবজেক্টটা শেষে যাবে। চলো একটু কিছু এক্সাম্পল মাধ্যমে তুই বাংলা থেকে ইংলিশে, ইংলিশ থেকে বাংলায় কিভাবে ট্রান্সলেট করব সেগুলো একটু দেখে নিই। প্রথম এক্সাম্পল আছে, দেখো আমি স্কুলে যাই। এখানে তিনটি কালার আমি ইউজ করেছি। ব্লু কালার দিয়ে এখানে সাবজেক্টকে বোঝাচ্ছে, সবুজ কালার বা গ্রিন এটা দিয়ে অবজেক্টকে বোঝাচ্ছে, এবং রেড দিয়ে ভার্বকে বোঝাচ্ছে। তাহলে দেখো প্রথমে কি আছে, আমিটা তাহলে কি সাবজেক্ট, স্কুলটা কি, স্কুলটা অবজেক্ট, যাওয়াটা কি ভার্ব। তাহলে এটা দেখো প্রথমে কি বলেছে, এখানে সাবজেক্ট বসেছে, এখানে অবজেক্ট বসেছে, এখানে ভার্ব বসেছে। অর্থাৎ এটি বাংলার যে গঠন সেই বাংলার গঠন। এবার ইংলিশে কি করে গঠন করব? প্রথমে এই যে দেখো এই রুলস দেখো, প্রথমে সাবজেক্টই বসিয়েছি আমি এর ইংলিশ আই, তাই আইটা এখানে সাবজেক্ট। তারপরে দেখো কি আছে, ভার্ব আছে, তাই এখানে ভার্ব বসালাম, গোটা ভার্ব। আর স্কুলটা কি অবজেক্ট। তাহলে কি হলো, আই গো টু স্কুল। কিন্তু স্যার তাহলে টুটা কোথা থেকে আসলো? টুটা হচ্ছে এখানে প্রিপজিশন, স্কুল একটা দিকে বোঝাচ্ছে, নির্দিষ্ট দিক, তাই এখানে তার আগে আমরা টু ব্যবহার করলাম। আমি স্কুলে যাই, এটার ইংলিশ কি হচ্ছে? বাংলাতে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কিন্তু ইংলিশে করার সময় হলো সেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই গো টু স্কুল। তারপরে দ্বিতীয় নম্বর দেখো, আমি স্কুলে গিয়েছিলাম, আমি আই গিয়েছিলাম, ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল। থার্ড নাম্বার দেখো, আমি স্কুলে যাব, আই সাবজেক্ট, শ্যাল গো এটা ভার্ব, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তাহলে আমরা একটা সেন্টেন্স অর্থাৎ বাংলা আর ইংলিশ সেন্টেন্সের মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ কি এক কথায় বাংলায় গঠিত হয় সাবজেক্ট অবজেক্ট ভার্ব দ্বারা বাক্য গঠিত হয়, আর ইংলিশে বাক্য গঠিত হয় সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দ্বারা। এই যে এই যে কোনো সেন্টেন্স বা বাক্য তাকে বোঝা বা লেখার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমরা শিখবো। কিন্তু এখন এটা বেসিক ক্লাস, এটা মানে ইন ডিটেলসে নয়, একটা ওভারঅল একটা আইডিয়ার জন্য সেই টপিকটা কিন্তু আমরা করতে চলেছি। সেই টপিকটা কি চলো দেখি। দেখো কি লেখা আছে, নতুনদের জন্য টেন্স এর ধারণা, সহজ ধারণা
কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু ইন ডিটেলসে ক্লাস করছি না, একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি, কারণ প্রথমেই টেন্স শেখা যায় না। প্রথমে টেন্স শেখার আগে আমাদের পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ, সেটা টোটাল কনসেপ্ট ক্লিয়ার দরকার। তাই সেই টোটাল সেই 8টা কনসেপ্ট ক্লিয়ার করার পর তারপরেই কিন্তু আমরা টেন্সটা ইন ডিটেলসে শিখবো। কিন্তু এখন তার একটা ওভারঅল একটা ধারণা কিন্তু আমরা নিয়ে নিই। দেখো কি বলেছে, টেন্স টেন্স 3 প্রকার, অর্থাৎ কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এই দেখো এখানে একটা ছবি আঁকছি আমি। দেখো এখানে আমি 3টি ছবি কিন্তু দেখেছি। যাই হোক, একটা ছবি তো বোঝা যাচ্ছে। প্রথম যে পিকচারটা, এই পিকচারটার দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি, দেখো এটা আমাদের একদম একটা বাচ্চা ছেলের ছবি। আমরাও নিশ্চয়ই একদিন একটা বাচ্চা ছিলাম। আমাদের মাথায় কিন্তু তখন এরকম হালকা হালকা চুল ছিল। এর মাথায় যে হালকা হালকা চুল রয়েছে, আমাদের কিন্তু তেমন হালকা হালকা চুল ছিল। তাহলে কি ছিল? চুল ছিল। কখন সেটা? আমাদের শৈশবকালে, একদম যখন ছোট আমরা, সেই সময়। তাহলে সেটা কি সেই সময়টাকে এখন বর্তমান? সেটা কতদিন আগে? তুমি তোমার জায়গা থেকে হিসাব করো, তুমি কতদিন আগে ছোট ছিলে। সেটা কি তাহলে পাস্ট? এখন তুমি এখন যে অবস্থায় আছো, দেখো তোমার চুল এরকম পরিপূর্ণ, তাই নাকি? তোমার চুল এখন এরকম পরিপূর্ণ, এটা তোমার বর্তমান। আর ইন ফিউচার, ভবিষ্যতে কি হয়? এখন আমাদের সব ভেজাল খেয়ে মাথার চুল আর একটাও থাকে না, দেখো এরপর টাক পড়ে গেছে। তাই আমাদের টাক পড়তে পারে বা টাক পড়বে। তাই কি পাস্টে বা আমরা ওই যে ছোটবেলায় আমাদের হালকা হালকা চুল ছিল, সেটা আমাদের অতীত। আজ আমাদের এখন পরিপূর্ণ চুল, এটা আমাদের বর্তমান। আর ভবিষ্যতে টাক হবে, এটা কি? এটা ভবিষ্যৎ বা ফিউচার। তাহলে কি বুঝলাম? আমাদের ছোটবেলাটা পাস্ট, একদম বাস্তব উদাহরণ দিয়ে বুঝে নাও। আমাদের একদম ছোটবেলাটা পাস্ট, এখন আমাদের প্রাপ্তবয়স্কটা প্রেজেন্ট, আর আমাদের বয়স্কটা ফিউচার। তাহলে কি টেন্স কয় প্রকার? টেন্স 3 প্রকার। কি কি? পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। টেন্স কি বা ক্রিয়ার কাল কি? অর্থাৎ টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল। দেখো কি বলেছে, কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। কি? কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, মানে একটা ক্রিয়া বা একটা কাজ, একটা ভার্ব কোন সময় ঘটছে, সেই সময়টাকে কি বলা হয়? সেই সময়টাকে টেন্স বলা হবে। তাহলে টেন্স টেন্স আমরা যদি দেখতে যাই, তাহলে যে ফর্ম অফ ভার্ব, মানে একটা টেন্সে ভার্বের কোন কোন রূপগুলা প্রয়োজন পড়ে। আমরা কি বুঝলাম? টেন্স মানে কি? ক্রিয়ার কাল। অর্থাৎ কি?
ক্রিয়াও থাকবে, কাজও থাকবে এবং সময়ও থাকবে। ক্রিয়া মানে কি? কাজ। আর কাল, কাল মানে হচ্ছে টাইম, কাল মানে টাইম বা সময়। তাহলে কি দেখো, টেন্সের যে ভার্ব, মানে টেন্সে কোন কোন ভার্ব ব্যবহৃত হবে বা ব্যবহৃত হয়? টাইম, ওই যে একটু আগে বললাম টেন্স, টেন্স মানে কি? কাজ এবং সময়, সেটাই বলেছে দেখো। ফর্ম অফ ভার্ব অর্থাৎ কাজটা বা ক্রিয়াটি, এবং টাইম বা কালটা, কাল মানে কি? টাইম। তাহলে সময় আমরা একটু আগে কি কি দেখে আসলাম? আমাদের ছোটবেলা পাস্ট, আমাদের বর্তমান প্রেজেন্ট, আমাদের ভবিষ্যৎ, মানে সরি, আমাদের কি ও ছোটবেলাটা পাস্ট, বর্তমান সময়টা মানে এখন যে আমরা প্রাপ্তবয়স্ক এটা প্রেজেন্ট, এবং ভবিষ্যৎ অর্থাৎ বার্ধক্যটা বা বয়স্কটা সেটা আমাদের ফিউচার। আমরা একটা ভার্বের প্রধানত 5টি ফর্ম দেখতে পাই। নাম্বার 1 কি? একদম রুট ভার্ব বা V1 যাকে বলি আমরা, V1 বলে পরিচিত। দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে, একটা গো, এটা কি? V1 বা রুট ভার্ব বা প্রধান কিন্তু ওয়ার্ডটি। এর পাস্ট তাকে বলা হয় V2, সেটা কি হয়ে গেল? ওয়েন্ট। তারপর দেখো কি আছে, তাহলে কি বলবো? এটা বেস ভার্ব, তারপর পাস্ট, তারপর V3 যার নাম পাস্ট পার্টিসিপল, যাকে আমরা V3 বলে চিনি, সেটা কি হলো? গান। তারপর দেখো V1 প্লাস এস অথবা ইএস, তাহলে কি ভার্বের সঙ্গে এস বা ইএস, মানে কি? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে তারপরে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। আমরা সকলে জানি, আমরা কি জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। কিন্তু কেন যুক্ত করব এটা কিন্তু আমরা কেউ জানি না। নাম্বার 1 বোঝো, বয় মানে কি? একটি ছেলে। বয়েজ মানে অনেকগুলো ছেলে, তাই তো? এবার দেখো হি, হি মানে কি? সে। গো মানে যায়, টু স্কুল, হি গো টু স্কুল। বাট হি এটা কি? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে যদি V1 বসে তার সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। কারণ কি? এই যে সাবজেক্টটি, এই যে সাবজেক্টটি, এই সাবজেক্টটি যেহেতু, সাবজেক্টটি যেহেতু সিঙ্গুলার, সাবজেক্টটি যেহেতু সিঙ্গুলার, তাই এই ভার্বটিকেও আমাদের সিঙ্গুলার করতে হবে। তাই এই ভার্বকে সিঙ্গুলার করার জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। বুঝতে পারলাম? তাহলে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই ভার্বটিকেও সিঙ্গুলার করার জন্য এস বা ইএস যুক্ত করতে হয়। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো এই যে টেন্স, টেন্সকে আমরা 5টি ভাগে ভাগ করি। আমরা কিন্তু পড়ে এসেছি টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়। কি কি সবাই জানি আমরা? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আর একটা টেন্স আছে, সেটা কি? সিম্পল। তাহলে কি টেন্স কয় প্রকার? 3 প্রকার। কি কি স্যার? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার 5টি ভাগে ভাগ করা হয়। কি কি? নাম্বার 1 সিম্পল, নাম্বার 2 ইনডিফিনাইট, নাম্বার 3 কন্টিনিউয়াস, নাম্বার 4 পারফেক্ট, নাম্বার 5 পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারলাম? তাহলে স্যার আমরা বুঝলাম যে টেন্স মানে ক্রিয়ার কাল, তাই তো স্যার? টেন্স মানে ক্রিয়ার কাল। এবার এই যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এইটা হচ্ছে কাল বা সময়। বুঝতে পারলাম এটা কি? এটা কাল বা সময়। এবার প্রত্যেকটা টেন্সকে যে 5টি ভাগে ভাগ করা হচ্ছে, সিম্পল, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এদেরকে বলা হয় কাজ বা ক্রিয়া। অর্থাৎ কি শিখেছি আমরা? টেন্স মানে ক্রিয়ার কাল। তাহলে কি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এগুলো হলো কাল, আর সিম্পল, ইনডিফিনাইট, পারফেক্ট
সরি কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কাজ বা ক্রিয়া। বলতে পারলাম? এবার চলো আমরা শুরু করি। দেখো কি বলেছে, সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টটা কি স্যার? যেখানে সাবজেক্ট, সাবজেক্টের কোনো গুণ বা কোনো বর্ণনা করে সাবজেক্টের জন্য, সাবজেক্টের কিছু যখন বর্ণনা করা হয় তখন কিন্তু মেন ভার্ব লাগে না। সাপোজ বললাম আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার, বা আমি একটা জিএসটি অফিসার, তাহলে কি আই এম ইনকাম ট্যাক্স অফিসার, অফিসার, তাই তো? ধরো তুমি একজন ডাক্তার, তাহলে কি বলবে? যদি কেউ কাউকে বলে যে সে একজন ডাক্তার, তাহলে কি হবে? হি ইজ এ ডক্টর। তাহলে এখানে কি সেই ব্যক্তির বর্ণনা করছি বা সেই ব্যক্তির গুণ বোঝাচ্ছি, তাই তো? এখানে কি অ্যাকশন ভার্ব লাগছে? অ্যাকশন ভার্ব লাগছে না, এখানে নো অ্যাকশন ভার্ব, এখানে শুধুমাত্র হেল্পিং ভার্ব ব্যবহার হচ্ছে। তাহলে কি সিম্পল প্রেজেন্টে কি হয়? শুধুমাত্র আমরা এম ইজ আর, এইটাই হচ্ছে মেন ভার্বের রূপে অবস্থান করে। বোঝা গেল? তাহলে সিম্পল প্রেজেন্টের রুল কি? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস অবজেক্ট। দেখো আমরা এখন পড়াশোনা করছি, আমরা কি একটা ছাত্র, তাই না? ঠিক না? আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, তাই তো? তাহলে কি জানি আমরা প্রথমে, প্রথমে আগে সাবজেক্ট বসে, সাবজেক্ট বসেছে আই, হ্যাঁ বসেছে স্যার আই, তারপর কি বসবে? দেখো স্যার একজন ছাত্র, একটা সেন্টেন্স ভার্ব ছাড়া কোনোদিন গঠিত হয় না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতেই হবে। কিন্তু স্যার এখানে তো ভার্ব নেই স্যার, আমি একজন ছাত্র, এর মধ্যে ভার্ব কই স্যার? এখানে আমি হই একজন ছাত্র, হইটা উজ্জ্ব আছে, ওইটাকে ধরে নিতে হবে। আর এই যে আমার বর্ণনা দেওয়া হচ্ছে বা আমার পরিচয় দেওয়া হচ্ছে যে আমি কি, আমি একজন স্টুডেন্ট, তাহলে কি হলো? ওই যে যেখানে কোনো ব্যক্তির পরিচয় দেওয়া হবে বা গুণ বর্ণনা করা হবে, সেই ক্ষেত্রে এই সিম্পল প্রেজেন্টটা ব্যবহৃত হবে। তাহলে আমরা ডাইরেক্ট রুলস কে ফলো করব। প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট অনুযায়ী তার বিভাগটাকে বসাবো। তাহলে কি আই, এই আমি, আমি ইংরেজি কি, আমি ইংরেজি আই, এরপরে কি বসে সবাই জানি আমরা এম, আই এম, তারপরে অবজেক্ট আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। বুঝতে পারলাম? তারপরে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট, ইনডেফিনাইট মানে যেটা অনির্দিষ্ট, নির্দিষ্ট কিন্তু নয়। সাপোজ বললাম যে তুমি কি করো, তুমি বললে আমি একজন ছাত্র, বা তুমি কি করো, এই তো আমি পড়াশোনা করি। কিন্তু সেই সময় তুমি রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছ, এবার আমার সঙ্গে তোমার দেখালো, আমি বললাম তুমি কি করো, তুমি বললে আমি পড়াশোনা করি বা আমি পড়ি, তখন কি বই নিয়ে পড়ছো? তার আগে কি বাড়ি থেকে বই নিয়ে পড়ে এসেছো? বাড়ি গিয়ে পড়বে, তার কোনো গ্যারান্টি আছে? কোনো নির্দিষ্টতা নেই, যে অনির্দিষ্ট, সেটা হচ্ছে ইনডেফিনাইট। বুঝা গেল কি বললাম? তাহলে দেখো এবার দেখো এবার প্রেজেন্ট ইনডিফিনাইট, একে আমরা দুটোর পার্টে ডিভাইডেড করেছি, কিন্তু তিনটে পার্টে হবে যদিও। কি কি রয়েছে দেখো, একটা পজিটিভ পার্ট, অর্থাৎ অ্যাফারমেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচক বাক্য। দেখো কি বলেছে, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে সাবজেক্টের পরে যে ভার্ব বসবে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। দেখো কি বলেছে, রহিম একটি বই পড়ে। আর আমাদের একটু ছোট্ট করে জেনে নিতে হবে, এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এটা কোনটা? ফার্স্ট পার্সন আমি, আমরা, সেকেন্ড পার্সন তুমি, তোমরা, আর বাকি থার্ড পার্সন দুনিয়ায় যা আছে সবাই, সিঙ্গুলার। বুঝে গেছে? সব কি, সব থার্ড পার্সন, সব থার্ড পার্সন। বুঝা গেছে? রহিম কোন পার্সনের মধ্যে পড়ছে? রহিম থার্ড পার্সনের মধ্যে পড়ছে। রহিম একটি বই পড়ে, রহিম রিডস এ বুক। দেখো রুলস ফলো করেছে কি,
প্রথমে সাবজেক্ট রহিম, রহিমে বসিয়েছি। তারপরে কি ভার্ব, ভার্ব কি রিড, তার সঙ্গে এটার এস যুক্ত করলাম, কারণ কি রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রহিম রিডস, অবজেক্ট কি এ বুক, রহিম একটি বই পড়ে, রহিমস রিড এ বুক। তারপরে দেখো সে প্রত্যেক দিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরি ডে, বোঝা গেছে। তারপরে দেখো কি রয়েছে, রাহুল একটি দোকানে কাজ করে, রাহুল ওয়ার্কস ইন এ শপ, বুঝতে পারলাম। তারপরে দেখো এবার একটা প্রথমে কি ভাগ দেখলাম, পজিটিভ ভাগ। এটা কি দেখছি, নেগেটিভ ভাগ। নেগেটিভের রুলস নেই কেন, এক সেকেন্ড আমি একটা, এখানে দেখো কি রয়েছে, রহিম একটি বই পড়ে। আমি যদি বলি যে রহিম একটি বই পড়ে না, তাহলে এটা কি নেগেটিভ সেন্টেন্স, তাই তো? এটা কি সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটা ইংলিশ কি হবে, ওই যে রহিম, রহিম ডাজ নট রিড এ বুক, কি হতো, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ নট, ডু অথবা ডাজ, ডাজ নট। তারপরে V1, তারপরে অবজেক্ট, বুঝতে পারলাম। V1 তারপরে অবজেক্ট। তাহলে কি, ওই যে রহিম একটি বই পড়ে, আর যদি আমি বলতাম রহিম একটি বই পড়ে না, রহিম ডু ভার্ব ব্যবহার হচ্ছে এখানে, দেখো কি ভার্ব ব্যবহার করছি, ডু ভার্ব ব্যবহার করছি। তাহলে কি হবে, রহিম ডাজ নট, কারণ কি এখানে যে ভার্ব বসেছে তার সঙ্গে এস বেস যুক্ত করতে হবে, রহিম ডাজ নট রিড এ বুক, বুঝা গেছে। তারপরে দেখো কি আছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক। তাহলে কি হয়েছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং থার্ড পারসন হয়, তাহলে কোশ্চেন করার সময় কি হবে, ওই ডাজটা আগে আসবে, বুঝা গেছে। আর যদি প্লুরাল হয় তাহলে ডু ভার্ব দিয়ে শুরু হবে। দেখো কি হয়েছে, তুমি কেন কান্না করো, তাহলে কেন ইংরেজি কি, হোয়াই, হোয়াই। তাহলে এখানে কি ভার্ব আগে আসবে, ডু ভার্ব আগে আসবে, হোয়াই ডু ইউ ক্রাই, বুঝতে পেরেছো। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে কি যা বর্তমানে ঘটছে, কি হচ্ছে, যা বর্তমানে ঘটছে। এর স্ট্রাকচারটা কি আছে, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। দেখো ইজ কার সঙ্গে বসবে, সিঙ্গুলারের সঙ্গে, যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ইজ, আই বাদে, তারপর আই বাদে আর ইউ বাদে, এই দুটি বাদে সকলের ক্ষেত্রে ইজ বসবে। দেখো এম শুধুমাত্র একজনের ক্ষেত্রে বসে আই এর পরে, আর বসে প্লুরালের পরে, বুঝে গেলে। দেখো কি লেখা আছে, রানা খেলা করছে, মানে কি বর্তমান সময়ে কাজটা চলছে। তাহলে কি হচ্ছে, রানা সাবজেক্ট, রানা, রানা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই এর পাশে কি বসলাম, ইজ বসিয়েছি, ইজ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, প্লে মানে খেলা করা, আর তার সঙ্গে এটা বর্তমান কন্টিনিউয়াস হচ্ছে, তাই আইএনজি যুক্ত করে দিলাম। তাহলে কি হলো, এক্সাম্পল রানা ইজ প্লেইং। তারপরে দেখো কি আছে, তুমি কি ঘুমাচ্ছ, আগে এটাকে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স ভাবো, তাহলে কি হবে অ্যান্সারটা, ইউ আর ইউ আর স্লিপিং, মানে কি তুমি ঘুমাচ্ছ। তাহলে এটাকে যদি কোশ্চেনমূলক বাক্য করা হয় কি হবে, এই যে হেল্পিং ভার্ব, সরি বি ভার্বটি
এটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, মানে প্রথমে বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর জিজ্ঞাসা। তাহলে এটা কোশ্চেন বাক্য হয়ে যাবে। তাহলে কি আছে, তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং। তারপরে দেখো, সে তার কাজ করছে, হি ইজ ডুইং হার ওয়ার্ক। রুলস অনুযায়ী মিলছে না? তাহলে দেখো এখানে যদি আমি পড়ি যে সি মানে সে, ইজ ডুইং হার ওয়ার্ক, সে তার কাজ করছে, তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং, রানা ইজ প্লেইং, মানে রানা খেলা করছে। দেখো এই যে স্ট্রাকচারের মাধ্যমে, এই টেন্সের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে বাংলা থেকে ইংলিশে কিভাবে করব বা কি হবে, ইংলিশ থেকে বাংলাটা কি হবে। তাহলে এই ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করানোর জন্য কিন্তু টেন্স খুবই প্রয়োজনীয়, এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট পারফেক্ট তোমার একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝায়। সাপোজ তুমি আমার কাছে পড়তে এসছো, এবার তুমি পড়া দিয়েছি, পড়াটা করনি, তাহলে আমি কি করবো, তোমাকে মারবো। তোমাকে বললাম হাত বাড়াও, তুমি হাতটা বাড়ালে, আমি ধাই করে বেদ দিয়ে মেরে দিলাম, কিন্তু আমার মারা হয়ে গেছে, মারার পরেও দেখবা তার যে আঘাতটা, এই হাতে দেখবে ব্যথা থাকবে বা চিনচিন করবে। তাহলে কি কাজটা হয়ে গেছে, কিন্তু তার ফলটা এখনো শেষ হয়নি, তাই না? এগুলোই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কি, অর্থাৎ তুমি ধরো বাড়ি থেকে এখন ভাত খেয়ে আসলে, এবার আমি আবার কিছু খেতে দিলাম, তুমি খেতে পারবে না, কারণ কি, তোমার পেট পুরো ভর্তি। তুমি খেতে পারছো না কেন, তুমি তো খাচ্ছ না, তোমার তো কাজ হয়ে গেছে, কিন্তু তার কি ফলটা কিন্তু রয়েছে। তাহলে কি যে কাজটা অতীতে বা রিসেন্ট কমপ্লিট হয়েছে কিন্তু বর্তমানে তার ফল রয়েছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে রুলস কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। দেখো কি আছে, দেখো এখানে লেখা আছে ব্লু গ্রিন, মানে ব্লু দ্বারা কি বুঝেছিলাম সাবজেক্ট, গ্রিন দ্বারা অবজেক্ট, আর রেড দ্বারা ভার্ব। দেখো কি আছে, রনি গান গেয়েছে, মানে কি তার গান গাওয়া হয়ে গেছে, কিন্তু তার ফলটা এখনো রয়েছে। রনি হ্যাজ সাং সং, রনিটা সাবজেক্ট, তারপরে হ্যাজ, হ্যাজ নিলাম, সিঙ্গুলারের পরে সবসময় হ্যাজ বসে, আর প্লুরাল আই আই, প্লুরাল এবং আই এর পরে হ্যাভ বসে। তাহলে কি আছে, দেখো রনি, রনি কি সিঙ্গুলার, তারপরে হ্যাজ বসিয়েছি, রনি হ্যাজ সাং সং। তারপরে কি আছে, মোদি লক্ষদ্বীপ গিয়েছে, মোদি হ্যাজ ভিজিটেড লাক্ষাদ্বীপ। সে বক্সটি কোথায় রেখেছে, এটা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়ার হ্যাজ সি কেপ্ট দ্য বক্স। বুঝতে পারলাম? তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কি, দেখো কি লেখা রয়েছে, অন গোয়িং ফ্রম পাস্ট, মানে যেটা একদম অতীত থেকে চলছিল কিন্তু বর্তমানে এখনো চলছে, মানে অর্থাৎ যে কাজটি অনেক আগে শুরু হয়েছে বা দীর্ঘক্ষণ ধরে চলছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। কি হবে রুলসটা, দেখো কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপরে হয় প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। দেখো কি রয়েছে, সে সকাল থেকে পড়ছে, কখন থেকে, সকাল থেকে, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট হলে আমরা সিন্স বসাবো, আর এটা ডিউরেশন বোঝালে তার সঙ্গে আমরা ফর বসাবো। আর যদি শুধুমাত্র স্টার্টিং পয়েন্ট বোঝাই, যে শুরুটা জানি কিন্তু শেষ কখন হয়েছে জানি না, সেটা কি, সেটা হচ্ছে সিন্স বসবে। আর যেটাই হচ্ছে মানে পর্যাপ্ত সময়টা, মানে একটা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত যে ডিউরেশনটা, সেই ডিউরেশনটা বোঝালে তার সঙ্গে ফর বসবে। দেখি সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। বুঝতে পারলাম? তারপর দেখো কি আছে, রানা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, রানা হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। বুঝতে পারলাম? তারপরে দেখো পাস্ট টেন্স। এবার পাস্ট মানে কি, সেই ছোটবেলায় আমাদের অতীত, মানে যেটা অতীত হয়ে গেছে, যার কোনো ফল আর বর্তমানে নেই। অতি এমন কোনো ঘটনা
যেগুলো অতীতকালে ঘটেছে এবং তার ফল বর্তমানে আর নেই সেগুলো হচ্ছে পাস্ট। তাহলে কি সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। সাপোজ তুমি একজন ডাক্তার ছিলে, কিন্তু তুমি এখন একটা গায়ক হয়েছো, একটা সেলিব্রিটি গায়ক। তাহলে তোমার পরিচয় দেওয়ার জন্য তারা তো কেউ না কেউ বলবে যে সে একজন ডাক্তার ছিল, তাই না? তুমি এখন খুব খারাপ হয়ে গেছো, কিন্তু আগে কি ছিলে? আগে খুব ভালো ছিলে। তাহলে তুমি আগে ভালো ছিলে, তোমার এই যে পরিচয়টা দেওয়া বা তোমার গুণ বোঝানো যে তুমি ছিলে অতীতে, যেটা বর্তমানে আর নেই, সেটা বোঝালে কি হয়? সিম্পল পাস্ট, তার কিছু চেঞ্জ নাই। দেখো সিম্পল প্রেজেন্টে এম ইজ আর বসেছিল, এই এম ইজ আর এর পাস্টই ওয়াজ ওয়ার সেটা বসেছে, সব একই। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস অবজেক্ট। দেখো সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ এ ডক্টর। রানী ভালো ছিল, রানী ওয়াজ এ গুড, বলছি সরি, রানী ওয়াজ গুড। বুঝতে পারলাম? তারপরে দেখো পাস্ট ইনডিফিনাইট, মানে যে অ্যাকশন, যে কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, যার ফল আর নেই। দেখো পজিটিভের ক্ষেত্রে কি রুলস হয়েছে? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। আর যেটা কোশ্চেন মার্ক হলে কি হবে? ডিড, ডিড প্লাস ভি ওয়ান। দেখো তোমার পজিটিভ দিয়ে একটা এক্সাম্পল দেখো, গণেশ একটি বাড়ি কিনেছিল, কিনেছিল কিন্তু তার ফল আর বর্তমানে নেই। গণেশ সাবজেক্ট, বাই মানে কেনা, তার ভি টু বট, এ কার একটি গাড়ি, তাহলে কি হলো? গণেশ বট এ কার। তাহলে দেখো সে তার বন্ধুর কাছে গিয়েছিল, হি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড, হি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড। অর্জুন কি এখানে এসেছিল? এইবার দেখো যদি এটা আসতো যে অর্জুন তার বন্ধুর কাছে এসেছিল, তাহলে এটা কি হতো? অর্জুন কেম হেয়ার, সরি অর্জুন কি এখানে এসেছিল, অর্জুন কি এখানে এসেছিল। এটা যদি এরকম থাকতো সেন্টেন্সটা যে অর্জুন এখানে এসেছিল, এটার ইংলিশ কি হতো? অর্জুন কেম হেয়ার। এবার এটাকে কোয়েশ্চেন করা হচ্ছে, অর্জুন কি এখানে এসেছিল। আমরা যখন সাবজেক্টের পরে কোনো প্রকার হ্যাভ ভার্ব বা বি ভার্ব পাই না, সেটাকে কোয়েশ্চেন মার্ক করার জন্য আমরা ডু ভার্বকে ব্যবহার করি। তাহলে যদি অর্জুনের পরে যদি এরকম সেন্টেন্স হচ্ছে অর্জুন কি এখানে, সরি আমি বলি, যদি বলতাম অর্জুন এখানে এসেছে বা অর্জুন এখানে আসে, অর্জুন এখানে আসে, তাহলে কি এটা ইংলিশটা? অর্জুন কাম হেয়ার, তাই তো? এর কোয়েশ্চেন মূলকটা হলে কি হতো? তাহলে এখানে যেহেতু কোনো প্রকার বিভার্ব নেই, তাই আমরা কোয়েশ্চেন করার জন্য ডু ভার্বটাকে ধরে নেব। তাহলে কি বলতাম? ডু অর্জুন কাম হেয়ার, এই সরি অর্জুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হতো? ডাজ অর্জুন কাম হেয়ার, ডাজ অর্জুন কাম হেয়ার, তাই তো? এবার দেখো কি আছে, এটা পাস্টে আছে যে অর্জুন কি এখানে এসেছিল, তাহলে এখানে ডু ভার্বটা সেটার ভি টু ধরে নেব। দেখো এখানে সেটাই ধরা হয়েছে, তাহলে কি হলো? ডিড অর্জুন কাম হেয়ার। বুঝতে পারলাম? তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস ও পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? যে কাজটা অতীতকালে ঘটছিল সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অনগোয়িং ইন পাস্ট। এর রুলস কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। দেখো রোহিত খেলছিল, রোহিত ওয়াজ প্লেয়িং। গায়কটি ভালো গান গাইছিল, গায়কটি ভালো গান গাইছিল, আর সেই সময় সে যে কাজটা করছিল সেই চলমান কাজটাকে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? দ্য সিঙ্গার ওয়াজ সিঙ্গিং ওয়েল বা বিউটিফুলি। সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ওয়াজ বসে আর প্লুরাল সাবজেক্টের সঙ্গে ওয়্যার বসে। তারপরে দেখো পাস্ট পারফেক্ট মানে যে কাজটা অতীতে সম্পন্ন হয়ে গেছে, ঠিক আছে, অতীতেই সম্পন্ন হয়েছে। কি হচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এই রুলস গুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এই রুলস গুলো যদি তুমি মাথায় পুরো কনসেপ্ট ভাবে ঢুকিয়ে নাও, তাহলে তোমার যে কোনো সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করা পুরো ইজি হয়ে যাবে। দেখো কি হচ্ছে? সে গান গেয়েছিল, হি হ্যাড সাং সং, হ্যাড তারপরে ভি থ্রি। দেখো রুলস মিলেছে, প্রথমে সাবজেক্ট বলেছে, হ্যাঁ স্যার সাবজেক্ট, তারপরে হ্যাড,
হ্যাঁ স্যার হ্যাড, তারপর কি আছে ভি3, হ্যাঁ স্যার ভি3, তারপর কি আছে অবজেক্ট, হ্যাঁ স্যার অবজেক্ট, কি সে গান গেয়েছিল, হি হ্যাড সাং সং। দেখো কি আছে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব, পাস্ট পারফেক্ট টেন্সে উভয়ের ক্ষেত্রেই যে কোনো সাবজেক্টের সঙ্গে আমরা হ্যাডই ব্যবহার করব। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ কি অতীতে দীর্ঘ সময় ধরে চলা কাজ, অর্থাৎ কি দেখো স্টার্ট ইন পাস্ট, ঠিক আছে, যেটা কন্টিনিউ ফর এ ডিউরেশন, এটা অনেকক্ষণ ধরে চলেছে, স্টপ ইন পাস্ট এবং অতীতেই শুরু হয়েছে কিন্তু অতীতেই শেষ হয়ে গেছে, কিন্তু সেই কাজটার সময়টা দীর্ঘক্ষণ। বুঝতে পারলাম? দেখো কি হবে এটা রুলসটা, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, কিচ্ছু নয়, শুধুমাত্র প্রেজেন্টে ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তার হচ্ছে পাস্ট হ্যাড, তাই হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। দেখো কি রয়েছে, সে 1 ঘন্টা ধরে খেলছিল, তাহলে কি হি হ্যাড বিন, হি হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে খেলছিল, তাই তো? সেটা কি অতীতে শুরু হয়েছে কিন্তু কন্টিনিউড এ ডিউরেশন, একটা সময়, একটা পর্যাপ্ত একটা কিছু সময় ধরে চলেছে সেটা, এবং সেটা অতীতেই শেষ হয়ে গেছে কিন্তু তার পর্যাপ্ত সময়টাকে বোঝানো হচ্ছে, তাই সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। তাহলে কি হবে, হি হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার। বুঝে গেল? তারপরে দেখো ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কি আছে, প্রথমে সিম্পল। দেখো তোমার একটা মনে স্বপ্ন, আমি একজন অফিসার হব, সে তোমার স্ত্রী হবে, তাহলে কি এগুলা, এই যে একটা ব্যক্তির নির্দিষ্ট বর্ণনা বা একটা গুণ বোঝাচ্ছে, তাহলে কি সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারের যে রুলসটা সেটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস অবজেক্ট, শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস অবজেক্ট। দেখো আমি একজন অফিসার হব, তাহলে কি হবে, আই শ্যাল বি এ অফিসার, আই শ্যাল বি এ অফিসার। তারপর এক্সাম্পল কি আছে দেখো, সে তোমার স্ত্রী হবে, শি উইল বি ইয়োর ওয়াইফ। তারপরে দেখো ফিউচার ইনডিফিনাইট, মানে কি ভবিষ্যৎকালে একটা কোনো যেটা অ্যাকশন ভার্ব থাকবে সেই প্ল্যানটা, বা আমি একটা কিছু করব একটা, সেটাকেই বোঝানো হবে। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট, আমি তোমাকে একটি বই দেব, আই শ্যাল গিভ ইউ এ বুক। তারপরে দেখো আয়ের পরে সবসময় কি বসে, আয়ের পরে হচ্ছে শ্যাল বসে, আর অন্য যে কিছুর পরেই তখন আমরা কি বসাবো, আমরা কিন্তু সবসময় আই আই বা উ এর পরে শ্যাল বসাই এবং বাদ বাকি যা কিছু আছে তারপরে উইল বসাই। তাহলে কি আমির পরে কি বলেছে শ্যাল, আমি তোমাকে একটি বই দেব, আই শ্যাল গিভ ইউ এ বুক, আমি তোমাদের ইংলিশ পড়াবো, আই শ্যাল টিচ ইউ ইংলিশ। বুঝতে পারলাম? তারপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস ও ফিউচার পারফেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অ্যান অ্যাকশন অন গোয়িং ইন ফিউচার। তুমি ধরো দার্জিলিং যাবে, ঠিক আছে, যে তুমি কি বলছো, আমি যখন ট্রেনে ঘুমাতে থাকবো তখন কেউ আমাকে জ্বালাবে না, তাই তো? তাহলে কি ভবিষ্যতে যে কাজটা চলবে বোঝায়, সেটা কি হয়, ফিউচার কন্টিনিউয়াস। তার রুলস কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস সাবজেক্ট। দেখ কি রিনা এখন ঘুমাবে, রিনা উইল বি স্লিপিং নাও, সে একটি ছবি আঁকবে। হুম, সে একটি ছবি আঁকবে, সেন্টেন্সটা ভুল রয়েছে।
রিনা একটি ছবি আঁকতে থাকবে। সি উইল বি ড্রয়িং এ পিকচার। তারপর দেখো ফিউচার পারফেক্ট অর্থাৎ অ্যাকশন কমপ্লিট ইন ফিউচার, মানে যে কাজটা ভবিষ্যতে সম্পন্ন হয়ে থাকবে এরকম বোঝালে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভিতরি। আমি গাড়ি কিনে থাকবো, আই শ্যাল হ্যাভ বট কার। আমি বাড়ি পৌঁছে থাকবো, উই শ্যাল হ্যাভ রিচড হোম। তারপরে দেখো এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে চলতে থাকবে এমন কাজ, ভবিষ্যৎ অর্থাৎ দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ ধরে চলতে থাকবে এরূপ বোঝালে তাকে এমনি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে গঠন করব। এর রুলস কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন প্লাস টাইম। বুঝা গেল কি বলছে? দেখো, তুমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবে। তোমরা এই ক্লাসটা করছো, ক্লাসটা কমপ্লিট করার পর আজ সন্ধ্যাবেলায় তুমি 2 ঘন্টা, এই ক্লাসটা 2 ঘন্টা ধরে পড়বে। তাহলে কি 2 ঘন্টা ধরে পড়তে থাকবে ভবিষ্যতে? তাহলে কি হচ্ছে ট্রান্সফার? ইউ উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি? ইউ। তারপর কি ইউ এর পাশে কি বসেছে? উইল, কারণ আমরা জানি আই আর ও এর পরে শুধুমাত্র সেল বসে, তাহলে ইউ উইল। তারপর হ্যাভ বিন বসেছে, তারপর ভার্বের সাথে আইন যুক্ত রিডিং, ইউ উইল হ্যাভ বিন রিডিং। তারপর ফর 2 আওয়ার্স হয়ে গেল কমপ্লিট। দেখো কি বলেছে শোনো, টেন্স মুখস্থ করার বিষয় নয়, এটি মূলত সাবজেক্টের সাথে সঠিকভাবে ভার্ব মেলানোর একটি গাণিতিক নিয়ম। এই সূত্রগুলো নিয়মিত অনুসরণ করলে ইংরেজি বাক্য গঠন একদম সহজ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তো ক্লাসটা আজকে এখানেই কমপ্লিট করছি। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।